দাদা, তুমি একই করছো এই দিনের বেলা? পাশের ঘরে আমার ননদ আছে, শুনে ফেলব তো। দাদা বলল, এত চিন্তা করার কোনো কারণ নাই, ঘরের শব্দ বাহিরে যাবে না। আমিও তো নতুন, এর আগে আমি তো কিছুই করিনি। আমার তো অনেক ভয় লাগছে দাদা। দাদা আমাকে সাহস দিয়ে বলল, ভয়ের কিছুই নেই, মানুষ যেমন একদিন মরে যাবে, ঠিক তেমনি তোরও একদিন এই কষ্ট সহ্য করতে হবে। তাই আর কোনো কথা বলিস না। তারপর দাদা আমাকে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আসল ঘটনাটি শুরু করা যাক। আমার নাম সাদিয়া। আমি নিজের বৌদিকে ভীষণ ভালোবাসতাম। কারণ আমার একমাত্র দাদা আমাকে ভীষণ ভালোবাসত এবং আমি নিজেও দাদা এবং বৌদিকে ভীষণ ভালোবাসতাম। তারপর সেদিন রাতের বেলা আমার দাদা যখন নিজের অফিসের কাজের জন্য বাড়িতে আসতে পারেনি, তখন ভাবলাম আমি বৌদির রুমে থাকব। কারণ বৌদি যেহেতু এই বাড়িতে নতুন বউ ছিল, তাই দাদা আমাকে আগে থেকেই বলেছিল তার যদি বাড়ি ফিরতে দেরি হয় তাহলে আমি যাতে বৌদির রুমে থাকি। কারণ আমাদের বাড়িটা এতটাই বড় ছিল যে কোনো রাজপ্রাসাদের থেকে কম ছিল না। তারপর দাদার কথা মতো যখন নিজের ঘর থেকে বেরিয়ে বেদির ঘরের দিকে যাই, তখন বেদির ঘরের দরজা খুলতেই ভেতরের দৃশ্য দেখে তো আমার চোখে ঝাপসা দেখতে পেলাম। তাদের দুজনের মাঝে এই দৃশ্য দেখে তো লজ্জা ও ঘৃণায় আমার মনে হয়েছিল যে আমি এদেশ ছেড়ে চলে যাই। কারণ আমার বৌদি তো তার দাদার সঙ্গে। আসলে আমার বৌদি যখন বিয়ে হয়ে আমাদের বাড়িতে আসে তখন নিজের বান্ধবী হিসেবে বৌদিকে কাছে পেয়ে আমি খুবই খুশি ছিলাম। ছোটবেলায় আমার মাকে আমি হারিয়েছিলাম। তারপর দাদা এবং বাবার কাছে বড় হয়েছিলাম। তাই বৌদির বাড়িতে আসার পরে আমি ভীষণ খুশি ছিলাম। কিন্তু জানি না কেন বিয়ের পরে বৌদি যখন আমাদের বাড়িতে আসে তখন বৌদিকে দেখে আমার মনে হতো সে যেন উদাসীন এবং মনমরা হয়ে থাকত। তারপর দাদা আর বৌদির বিয়ের কিছুদিন পরেই আমাদের বাড়িতে আরেকটা নতুন সদস্য আসে এবং তার আসার পরেই তো আমাদের বাড়ির সব কিছু পাল্টে যায়। আসলে সেদিন দুপুরবেলা আমরা সবাই একসঙ্গে মিলে যখন খাওয়া দাওয়া করছিলাম, ঠিক ওই সময় একটা ছেলে আমাদের বাড়িতে আসে এবং সে দেখতে ভীষণ সুন্দর ছিল। তার সুন্দর চেহারা দেখে তো আমি প্রথম দেখতেই তাকে পছন্দ করেছিলাম। তারপর ছেলেটাকে দেখে তো আমরা কেউ চিনতেই পারিনি। কিন্তু আমার বৌদি ওই ছেলেটিকে দেখা মাত্রই টেবিল থেকে উঠে গিয়ে তার সামনে গিয়ে দাঁড়ালো এবং সেটা দেখে তো আমি বাবা ও দাদা অনেক বেশি আশ্চর্য হওয়ারই কথা। কারণ আমার চোখের সামনে বৌদি যখন ওই ছেলেটার দিকে তাকিয়েছিল তখন আমি এবং দাদা তো একে অপরের মুখের দিকে তাকিয়েছিলাম। তারপর বড়দিকে কিছু জিজ্ঞেস করার আগেই সেই ওই ছেলেটির সাথে বাড়ির ভিতরে নিয়ে এসে খুব খুশি হয়ে বলল ওই ছেলেটি নাকি তার দাদা হয়। ছোটবেলা থেকে নাকি সে তার ওই দাদার সঙ্গে উঠাবসা পড়াশোনা সব কিছু করেছে এবং তার দাদা নাকি আমাদের পাড়াতেই থাকতে এসেছিল। বৌদির যখন বলেছিল ছেলেটি তার দাদা হয়, তখন আমি তো নিজের মনে মনে ভীষণ খুশি হয়েছিলাম। কারণ জীবনে প্রথমবার আমি কাউকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছিলাম। তারপর ছেলেটি ঘরের ভিতরে এসে আমার বাবার পা ধরে প্রণাম করে এবং আমার দাদাকে বলে সে নাকি আমাদের পাড়াতেই থাকতেই এসেছে। কারণ আমাদের এখানে নাকি তার একটা চাকরি হয়েছে, তাই সে একটা ঘর ভাড়া নেবে। তখন আমার বাবা ও দাদার কিছু বলার আগেই তো আমার বৌদি অনেক বেশি খুশি হয়েছিল। আমার দাদাকে বলল, শোনো না, আমার দাদা আমাদের বাড়িতেই তো থাকতে পারে, আর তা অন্য বাড়িতে ভাড়া থাকার কি আছে? কারণ আমাদের তো এত বড় বাড়ি আছে, যে কোনো একটা ঘরে তো দাদা থাকতেই পারে। বৌদির কথা শুনে দাদাও তখন ওই ছেলেটিকে বলেছিল, শালা বাবু, তোমার অন্য বাড়িতে ভাড়া থাকার কি আছে? তোমার বোন তো ঠিক কথাই বলেছে। আমাদের এত বড় বাড়ি আছে, তুমি আমাদের বাড়িতেই তো থাকতে পারো। তখন আমার বৌদির সম্পর্কের সঞ্জয় দাদাকে বলল, জামাই বাবু, আমার এই বাড়িতে থাকলেই হবে না। এই বাড়িতে বেশি দিন থাকলে আমার তো লজ্জা লাগবে, তাই আমি আপনাদের পাড়াতেই কোনো একটা আশপাশের বাড়িতে ভাড়া থাকব। তাহলে আমার এটা মনে হবে না যে আমি এখানে একা আছি। আপনাদের পাশ থাকলে আমার একা মনে হবে না এবং যখন আমি ফ্রি থাকব তখন আপনাদের সঙ্গে সময় কাটাতে পারব। যেদিন থেকে আমার বৌদি দাদা আমাদের বাড়িতে এসেছিল সেদিন থেকে কিন্তু আমি বৌদির একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে বেদির দাদা আসার পর থেকে বৌদি কিন্তু ভীষণ খুশি ছিল এবং বেদির মুখে এই হাসিটা কিন্তু বিয়ের পরে আমি কোনোদিন দেখতে পাইনি। জানি না কেন সে সবসময় মন মরা উদাসীন হয়ে থাকত। এইদিকে বৌদি আমাদের পাশে একটা বাড়িতে ভাড়া থাকতে শুরু করেছিল এবং সে প্রত্যেক দিন আমাদের বাড়িতে আসত। বৌদির দাদা যখনই আমাদের বাড়িতে আসত তখনই তাকে দেখা মাত্রই আমি কিন্তু লজ্জায় লাল হয়ে যেতাম। তাকে দেখে আমি ভীষণ হয়ে পড়তাম।
এভাবে যখন প্রত্যেক দিন আমার বৌদির দাদা আমাদের বাড়িতে আসতো বৌদির সঙ্গে দেখা করতে, তখন আমিও সুযোগ বুঝে বৌদির ওই তরুণ দাদার সঙ্গে কথা বলার বাহানা খুঁজতাম। এইভাবে 10 থেকে 15 দিন কেটে যাওয়ার পরে কিন্তু বৌদির দূর সম্পর্কে দাদার সঙ্গে আমার একটা খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। এমনকি সে এতটাই ভালো ছিল যে আমার বাবারও খেয়াল রাখত। এমনকি ধীরে ধীরে বৌদির ওই দূর সম্পর্কের দাদা আমাদের এতটাই কাছের লোক হয়ে উঠেছে। তার সঙ্গে আমরা বাড়ির সমস্ত ব্যাপারে আলোচনা করতাম। এমনকি বাড়ির কোনো জরুরি কাজকর্ম থাকলে আমার দাদার সময় না পেলে আমার বৌদির দূর সম্পর্কের দাদা বাড়ির কাজও করে দিত। এইভাবে বেশি কিছু দিন কাটার পর বৌদির সেই দাদা আমার মনে জায়গা করে বসে এবং আমি তাকে মনে মনে অনেক ভালোবেসে ফেলি। তারপর সেদিন সন্ধ্যাবেলায় সুযোগ বুঝে আমি কিন্তু বৌদির দাদাকে বলে ফেলি যে আমি তাকে ভীষণ ভালোবাসি। তারপর সেদিন সন্ধ্যায় আমার বাবা নিজের ঘরের ভিতরেই ছিল এবং বৌদির উপরের ঘরে নিজের কাজে ব্যস্ত ছিল। ওই সময় আমিও বৌদি দাদা নিজের ঘরে একা ছিলাম এবং আমার দাদা তো নিজের অফিসের কাজে ব্যস্ত ছিল। আমার দাদা কিন্তু তখনও বাড়ি ফিরে আসেনি। তারপর সুযোগ বুঝে আমি যখন বৌদির দাদাকে নিজের মনের কথা বলে ফেলি তখন সে অনেক খুশি হয়ে আমাকে বলল, সাদিয়া, আজ তুমি আমার মনের কথা বলে ফেলেছ। আসলে প্রথম দেখাতেই আমিও তোমাকে পছন্দ করেছিলাম, কিন্তু সাহস করে এতদিন ধরে তোমাকে কিছু বলতে পারি যে আমিও তোমাকে ভীষণ ভালোবাসি এবং তোমাকে বিয়ে করতে চাই। তারপর আমিও বৌদি দাদা নিজের আবেগ ধরে রাখতে না পেরে আমরা অনেক বেশি কিছু করে ফেলি। জানি না সেদিন বাবা ও দাদার কথা ভুলে গিয়ে কিভাবে বিয়ের আগে আমি এত বড় ভুল কাজ করতে পেরেছিলাম যে এই ভুলের শাস্তি আমাকে আজও পেতে হচ্ছে। সেদিনের পর থেকে যখনই আমার বেদির দাদা বাড়িতে আসতো বৌদির সঙ্গে দেখা করত, তখনই আমি তার সঙ্গে লুকিয়ে দেখা করতাম এবং আমরা দুজনে ভালোবাসার কথাও বলতাম। আমার বাড়ির লোক তো কেউ ওই ব্যাপারে কিছুই জানত না যে আমরা দুজন একে অপরকে পছন্দ করতেছিলাম। এদিকে যখনই সঞ্জয় আমাদের বাড়িতে আসতো তখনই সে আমার সঙ্গে লুকিয়ে দেখা করার পরে আবার আমার বেদির ঘরের ভিতরে চলে যেত। তারপর জানি না সে ঘন্টার পর ঘন্টা আমার বৌদির ঘরের ভিতরে না জানি কি করত। আমরা তো এইটাই ভাবতাম যে বেদি তার বাপের বাড়ির একজনকে পেয়ে খুব খুশি আছে, তাই সে ঘরের ভিতর দরজা লাগিয়ে তার ওই দাদার সঙ্গে গল্প করে। কিন্তু সেদিন আমি যখন বেদি ও সঞ্জয়কে ডাকতে বৌদির ঘরের ভিতরে যায়, তখন তাদের ঘরের দরজা খুলতেই তো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ওই সময় তাদেরকে ওই অবস্থায় দেখি কিছুক্ষণের জন্য হলেও আমি তাদের উপরে সন্দেহ করেছিলাম। আসলে আমি যখন বৌদির ঘরের দরজা খুললাম তখন দেখলাম আমার বৌদির ঘরে তার দাদার সঙ্গে খুব হাসাহাসি করছিল, তাও দুজন একই বিছানাতে। বৌদি সঞ্জয় যে মাথা মালিশ করে দিচ্ছিল, কারণ তার দাদার নাকি মাথায় প্রচণ্ড ব্যথা। তারপর আমাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে বেদি বলল, আরে সাদিয়া, ভিতরে আয়, দেখ না আমার মাথায় ভীষণ ব্যথা ছিল, তাই সঞ্জয় আমার মাথায় মালিশ করে দিচ্ছে। বৌদির কথা শুনে আমি তখন মুচকি হেসে নিজের মনের নিচে সন্দেহটাকে দূর করে তাদেরকে বললাম, ঠিক আছে, তোমরা নিচে চলে এসো, আজকে দুপুরে খাবার প্রস্তুত আছে। আসলে বেদিকে এতটাই ভালোবাসতাম যে আমি নিজের কষ্টের দিকটা না ভেবেই তার কাজের চাপ কম করার জন্য আমি প্রত্যেক দিন দুপুরের খাবারটা রান্না করতাম, যাতে বৌদি নিজে একটু আরাম করতে পারে। সেদিন দুপুরের খাবারটা সঞ্জয় আমাদের বাড়িতে খেয়েছিল। সে তো বেশিরভাগ দিন আমাদের বাড়িতেই খাবার খেত। এমনকি সে রাত্রিবেলাতেও মাঝে মধ্যে লুকিয়ে আমাদের বাড়িতে আসতো এবং আমার সঙ্গে দেখা করত। কিন্তু ধীরে ধীরে আমার এটা দেখে খুব আশ্চর্য লাগত যে সঞ্জয় প্রত্যেক দিন আমার সঙ্গে দেখা করার পরে বৌদির ঘরের ভিতরে ঢুকে ঘন্টার পর ঘন্টা লাগিয়ে তারা না জানি এমন কি কথা বলতা। এই ব্যাপারে আমি বৌদিকে গল্পের ছলেই জিজ্ঞেস করেছিলাম যে, বৌদি, তুমি সঞ্জয়ের সঙ্গে ঘন্টার পর ঘন্টা এমন কি গল্প করো? বৌদি তখন খুব খুশি হয়ে বলেছিল যে সঞ্জয় তার দাদা হলেও সে নাকি তার বন্ধুর মতন এবং আমার বৌদি সঞ্জয়কে নাকি নিজের মনের সব কথা বলে। তাই আমি তাদেরকে আর কোনোদিন সন্দেহ চোখে দেখিনি। কিন্তু এমন নয় যে আমি কোনোদিন তাদেরকে সন্দেহ করিনি, প্রথমে কিন্তু আমার তাদের দুজনের উপরে অনেক সন্দেহ হয়েছিল। তাই আমি বেশ কিছুদিন লুকিয়ে তাদেরকে দেখার চেষ্টাও করেছিলাম যে বৌদি তার দাদার সঙ্গে প্রত্যেক দিন ঘরের ভিতরে ঢুকে এমন কি করে বা কি এমন কথা বলে। কিন্তু আমি কখনো তাদের দুজনকে গল্প ছাড়া আর কিছুই করতে দেখতে পাইনি। তাই আমার মন থেকেও তাদের প্রতি খারাপ সন্দেহটা দূর হয়েছিল এবং আমি আর কোনোদিন আমার বেদি ও তার দাদাকে সন্দেহ করিনি। এমনকি আমার দাদা তো বৌদি ও সঞ্জয়কে চোখ বন্ধ করে অন্ধের মতো বিশ্বাস করত। কিন্তু আমরা কোনোদিন ভাবতেও পারিনি যে আমার দাদার এই বিশ্বাসটা ভেঙে একদিন চুরমার হবে।
তারপর বৌদির বিয়ের 2 মাস হয়ে যাওয়ার পরে একদিন বৌদি বলল সে নাকি মা হতে চলেছে, এবং এই কথা শুনে আমি দাদা ও বাবা ভীষণ খুশি হয়েছিলাম। কিন্তু আমার বৌদির কথা শুনে তো আমাদের চোখ দুটো কপালে উঠে গিয়েছিল। কারণ বৌদি বলেছিল সে নাকি এই মুহূর্তে মা হতে চায় না, তাই সে ওই বাচ্চাটাকে নাকি নষ্ট করে দেবে। কিন্তু আমার দাদা আমি যখন অনেক বেশি অনুরোধ করেছিলাম তখন আমাদের অনুরোধে বৌদি বাধ্য হয়েছিল এই বাচ্চাটাকে বাঁচিয়ে রাখতে। আসলে দাদা যখন তাকে এই বাচ্চাটাকে না বাঁচানোর কারণ জিজ্ঞেস করেছিল, তখন বৌদি ভয়ে সত্যি কথাটা বলতে পারেনি, তাই বাধ্য হয়ে মা হওয়ার সিদ্ধান্তটা বৌদিকে বাতিল করতে হয়েছিল। এদিকে সঞ্জয় এর সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক যখন আরও অনেক বেশি গভীর হয়ে যায়, তখন কিন্তু আমি বাবাকে বলেছিলাম যাতে বাবা সঞ্জয় এর সঙ্গে আমার বিয়ের ব্যাপারে কথা বলে। তারপর বাবা যখন জানতে পেরেছিল আমিও সঞ্জয় একে অপরকে ভালোবেসে এবং আমরা বিয়ে করতে চাই, তখন বাবা কিন্তু কোনো রকম বাধা বিপত্তি জানায়নি, কারণ বাবা নিজের সঞ্জয়কে খুব পছন্দ করত। তারপর সেদিন সন্ধ্যা বেলায় যখন দাদা বাড়ি ফিরে এসেছিল, তখন বাবা আমার দাদাকে আমার সঞ্জয়ের ব্যাপারে বলেছিল। তখন দাদা এটা শুনে খুশ হয়েছিল যে আমি সঞ্জয়কে বিয়ে করতে চাই, কারণ আমার দাদাও এটা চেয়েছিল যে আমার বিয়ে সঞ্জয়ের সঙ্গে হলেই তো ভালো হবে। তারপর আমার বাবা ও দাদা যখন এ বিয়েতে রাজি ছিলে, তখন তো আমি এটা ভেবে খুব খুশি ছিলাম যে খুব তাড়াতাড়ি আমার বিয়ে আমার পছন্দের ছেলের সাথেই হতে চলেছে। সেদিন সারাত তো আমি এই কথা ভেবেই খুশি ছিলাম যে আমার বিয়ে তার সঙ্গেই হবে। কিন্তু পরের দিন সকালবেলা আমার দাদার অফিস চলে যাওয়ার পরে বৌদি অনেক রেগে গিয়ে আমার ঘরে এসে বলেছিল, সাদিয়া তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই সঞ্জয়ের সঙ্গে বিয়ে করার কথা ভাবলে কি করে? তুমি কি আর কোনো ছেলে পেলি না? বৌদির কথা শুনে আমি অনেক বেশি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললাম, বেদি তোমার কি হয়েছে? তুমি এত বেশি রাগ করছো কেন? কেন? রাক্ষস কি ভালো ছেলে নয়? তার সঙ্গে বিয়ে করলে অসুবিধার কি? বৌদি তখন আমাকে যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল। কারণ বৌদি বলেছিল সঞ্জয়ের নাকি একটা অন্য মেয়ের সঙ্গে প্রেম রয়েছে। বৌদির মুখ থেকে সঞ্জয় সে ব্যাপারে ওই কথা শুনে তো আমি বিশ্বাস করতে পারিনি যে সঞ্জয় আমাকে ঠকাচ্ছিল। তারপর বেদির কথা শুনে সেদিন সঞ্জয়ের সঙ্গে আমি এই ব্যাপারে কথাও বলেছিলাম। সঞ্জয় আমার মুখ থেকে সবকিছু শোনার পরে আমার মাথায় হাত রেখে দিব্যি করে বলেছিল যে সে নাকি শুধুমাত্র আমাকেই ভালোবাসে। কিন্তু আমি তো এটা বুঝতে পারছিলাম না যে এখানে মিথ্যে কথা তাহলে কে বলছিল, বৌদি না বৌদি দাদা সঞ্জয়? তাহলে বেদি কেন আমাকে সঞ্জয়ের ব্যাপারে এত বড় মিথ্যা কথা বলেছিল? আমি যখন প্রথমে সঞ্জয়ের কথায় বিশ্বাস করতে চাইনি, তখন সঞ্জয় আমাকে বলেছিল, সাদিয়া তোমার যদি আমার কথায় ভরসা না হয় তাহলে আমি কিন্তু এক্ষুনি তোমার সঙ্গে বিয়ে করতে রাজি আছি। আর আমি জানি তোমার বেদি কেন আমার ব্যাপারে এত বড় মিথ্যা কথা তোমাকে বলেছে। আমি যদি অন্য মেয়েকে ভালোবাসতাম তাহলে তোমার সঙ্গে প্রেম তৈরি করতাম না। তারপর সঞ্জয় ভরসা দেওয়ার জন্য সেদিন মন্দিরে নিয়ে গিয়ে আমার সঙ্গে বিয়ে করেছিল এবং আমিও আবেগের বশে সঞ্জয়কে বিয়ে করেছিলাম। বিয়ে করে সেদিন সন্ধ্যা বেলায় যখন আমরা বাড়ি ফিরে আসি, তখন দাদা ও বৌদি আমাদের দুজনকে স্বামী ও বধূ অবস্থায় দেখে অনেক বেশি অবাক হয়েছিল। আজকের মতো ঘটনাটি এখানেই শেষ করলাম। ঘটনাটি শুনে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যদি বন্ধুরা ঘটনাটি শুনে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে একটা লাইক অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।